আমরা জ্যামিতির লাস্ট ক্লাসে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করেছিলাম। এরপর আবার তোমাদেরকে আমি বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করতে দিয়েছিলাম। তো আমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করতে দিয়েছিলাম, তো সেই অঙ্কে অনেকেরই হয়তোবা বেশ কিছু সমস্যা হয়েছিল। তো আমি যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম, তো সেই অঙ্কের ভিতরে বেশ কিছু অঙ্কের সলিউশন আমি একটু এখন দেখিয়ে দেবো এবং সাথে আজকে আমরা আরো অনেক নতুন কিছু জানবো। ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেগুলা কিভাবে করতে হয়, নির্ণায়ক ব্যবহার করে অঙ্কগুলা কিভাবে করতে হয় সেগুলো দেখবো ইনশাল্লাহ। দ্যাট মিনস আজকে আমাদের ক্লাসটা থাকবে হচ্ছে আমরা যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম তোমাদেরকে, সেই অঙ্কর উপরে বেশ কিছু সলিউশন প্লাস আবার নতুন কিছু। হ্যাঁ? তো ঠিক আছে, আমরা শুরু করি। যে তোমাদের একটা অঙ্ক করতে দেওয়া ছিল। সেটা হচ্ছে যে আমি অঙ্কটা বলছি, একটু খাতায় লিখে নিও অথবা তোমার কাছে বই থাকলে বই থেকে মিলিয়ে নিও অথবা হচ্ছে তুমি তোমাকে যে শীট দেয়া হয়েছিল সেই শীটের সাথে একটু মিলিয়ে নিও। হ্যাঁ? অঙ্কটা হচ্ছে x অক্ষ ও -5 -7 থেকে 4k বিন্দুটির দূরত্ব সমান হলে k এর মান কত? হুম? অর্থাৎ আমি যদি একটু লিখি, আ বলা হচ্ছে যে x অক্ষ ও -5 এরপর হচ্ছে -7 বিন্দু থেকে সরি x অক্ষ ও -5 -7 থেকে 4k বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান কত? আশা করি বুঝছো অঙ্কটা। x অক্ষ ও এত হতে এই বিন্দুটার যদি দূরত্ব সমান হয় তাহলে k এর মান কত? তো আমি একটা অঙ্ক করিয়েছিলাম কিছুটা, এই অঙ্কটা সে অঙ্কের মতোই লাস্ট ক্লাসে একটা অঙ্ক করেছিলাম সে অঙ্কটার মতোই আরকি। জাস্ট আগে ছিল y অক্ষ কিন্তু এখন হয়েছে x অক্ষ। তারপর এই অঙ্কটা একটু ফিগার ড্র করে ফেলি। তাহলে ফিগার ড্র করলে এই অঙ্কটা ভালো করে আমরা বুঝতে পারবো। এনিওয়ে, তো আমরা প্রথমেই হচ্ছে একটা x অক্ষ নিব। হুম, আমরা একটা x অক্ষ ড্র করলাম। এটা মনে করি একটা x অক্ষ। আর এটা হচ্ছে একটা y অক্ষ। এখন আমাকে এখানে বলেছে যে আচ্ছা আমরা কি বিন্দুগুলো চিহ্নিত করি। এখানে দেখো ২ টা বিন্দু আছে। একটা হলো -5 -7 আর একটা হলো 4k। তাহলে -5 -7 বিন্দুটা আমরা চিহ্নিত করে ফেলি। তো -5 -7 বিন্দুটা হবে -5। উদাহরণ হিসেবে বললাম, মনে করো এটুকু হচ্ছে -5 আর এটা কত -7। এক্সাম্পল হিসেবে বললাম -7 এই এখানে। তাহলে যেহেতু -5 তাহলে x এর মাইনাসের দিকে এবং -7 দ্যাট মিনস y এর মান -7 তাই আমরা নিচের দিকে গেলাম। আশা করি এটা আমাকে বোঝাতে হবে না। তো বিন্দুটা ফাইনালি হলো কোথায়? এই যে এখানে হলো বিন্দুটা। -5 -7। তাহলে আমরা এখানে লিখতে পারি যে -5 আর -7 বিন্দু। ওকে, এটা হলো -5 -7 বিন্দু। এবার আমরা হচ্ছে 4k বিন্দু চিহ্নিত করব। তবে 4k বিন্দু চিহ্নিত করার আগে আমাদের একটু অঙ্কের সাথে একটু কথার সাথে একটু পরিচিত হয়ে নিই। দেখো 4k বিন্দু চিহ্নিত করতে বলেছে। তো আমরা 4 মোটামুটি আমরা 4 চিহ্নিত করতে পারি। আমরা একটু অন্য কালার দিয়ে 4 টাকে চিহ্নিত করব। আ এটা কালার ইউজ করে 4। তো আমরা আনুমানিক অনুসারে বললাম 4, আ সরি আনুমানিক অনুসারে আমরা বললাম যে 4 এইটুকু হলো 4। ভুজের মান 4 এবং কোটির মান কে। দেখো আমরা কে এর মান কোন দিকে দেবো? কে কিন্তু আমরা কিন্তু জানি না, হ্যাঁ? 4 কিন্তু আমরা বুঝতে পেরেছি এটা 4 হবে। কিন্তু কে এর মান দেখো, যে মানে কোটির মান আমরা যে বিন্দুর কথা বললাম, আরেকটা যে বিন্দু আছে 4 কে। তো এই কে টা হচ্ছে কোটির মান। তো কোটির মান কোন দিকে হবে সেটা কিন্তু আমরা জানি না। এটা এক্স অক্ষের মানে ওয়াই এর পজিটিভ দিকে হবে নাকি নেগেটিভ দিকে হবে। পজিটিভ দিক হলে আমরা উপরে যেতাম আর নেগেটিভ দিক হলে নিচে আসতাম। অর্থাৎ কে এর মান পজিটিভ হলে হতো বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্ট এবং কে এর মান নেগেটিভ হলে হতো বিন্দুটা থার্ড কোয়াড্রেন্ট। বাট বিন্দুটা কিন্তু সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার কোনো স্কোপ নাই। হয় কে এর মান পজিটিভ হলে আমরা বলতাম ফার্স্ট কোয়াড্রেন্ট, কে এর মান নেগেটিভ হলে আমরা বলতাম ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? তার মানে এই বিন্দুটা সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্ট এ যাওয়ার কোনো সুযোগ নেই। এনিওয়ে, বাট আমরা কিন্তু কে এর মান কিন্তু জানি না এক্সাক্ট কোন দিকে হবে। কিন্তু প্রশ্নে আমাদের একটা কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে যে দেখো প্রশ্নে বলেছে যে এক্স অক্ষ এবং
-5 -7 এক্স অক্ষ এবং এই বিন্দু হতে এই বিন্দু দূরত্ব সমান। অর্থাৎ আমরা এটাকে যদি বলি এ বিন্দু আর এটাকে যদি বলি বি বিন্দু, তাহলে বি বিন্দু দেখো অঙ্ক যেটা বোঝাতে চেয়েছে তার অর্থ হচ্ছে এ বিন্দু হতে বি বিন্দু দূরত্ব যতটুকু, আবার এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্ব ঠিক ততটুকু। আমার কথা মনে হয় বুঝতে পারছো? আগে কিন্তু এটা বোঝানো হয়েছিল, হ্যাঁ? যে এই -5 -7 বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব যতটুকু হবে, আবার এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব ঠিক ততটুকু হবে। দ্যাট মিনস বি বিন্দুটা এমন একটা অবস্থানে হতে হবে যেন এই -5 -7 বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব যতটুকু হয় এক্স অক্ষ থেকেও ঠিক ততটুকুই হয়। হুম? তাহলে দেখো আমি যদি বিন্দুটাকে যদি বলি কে এর মান যদি পজিটিভ দিকে বলতাম, আমি যদি বিন্দুটাকে যদি বলি এই যে এই বি বিন্দুটাকে যদি বলি এখানে, তাহলে অঙ্কের শর্ত অনুসারে এই -5 -7 বিন্দু হতে এই বি বিন্দুর দূরত্ব যতটুকু হওয়া উচিত ছিল, আবার এই বি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বটাও ঠিক ততটুকু হওয়া উচিত ছিল। কিন্তু আদৌ কি তা কি হচ্ছে আমাদের চোখের দৃষ্টিতে? যদি বি বিন্দু যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, হচ্ছে না কিন্তু। কারণ দেখো এক্স অক্ষ থেকে এই বি বিন্দুর দূরত্ব যতটুকু হচ্ছে তার থেকে এই -5 -7 বিন্দুটা অনেক দূরে হয়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি স্বাভাবিক অবস্থায় এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে না। হ্যাঁ? তো ফার্স্ট কোয়াড্রেন্ট হবে কি হবে না সেটা আমাদের কে এর মান বলে দেবে পরে। যদিও আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারছি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে না। হুম? তাহলে এই অবস্থাতে আমরা বিন্দুটাকে কোন কোয়াড্রেন্ট বলবো? আমরা এখন আসো বিন্দুটাকে যদি বলি যে না ফোর্থ কোয়াড্রেন্ট, বিন্দুটাকে যদি আমি যদি বলি এখানে, হুম? বি বিন্দুটা এখানে। তাহলে আপাত দৃষ্টিতে আমরা কিন্তু আমাদের অঙ্কের যে শর্ত রয়েছে যে -5 -7 বিন্দু হতে বি বিন্দুর দূরত্ব যতটুকু, আবার এক্স অক্ষ থেকে বি বিন্দুর দূরত্ব ঠিক ততটুকু। এবার কিন্তু দেখো চোখের আন্দাজে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে। এইজন্য আমরা এই বিন্দুটা এই ফোর্থ কোয়াড্রেন্ট আঁকাবো। ঠিক আছে? কারণ অঙ্কে আমাকে বলেছে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু হবে, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যদি 5 হয়, এই বিন্দু থেকেও এই দূরত্ব 5 হবে। তো আমরা সেই শর্তটা ফিল করতে যেয়ে আমাদের কি করতে হচ্ছে? এই বিন্দুটাকে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকাতে হচ্ছে। এনিওয়ে সরি, ফোর্থ কোয়াড্রেন্টে আঘাত হচ্ছে। তাহলে আমরা বি বিন্দুটাকে আনুমানিক অনুসারে বললাম যে বি বিন্দুটা এখানে, হ্যাঁ? তাহলে বি বিন্দু যদি এখানে যদি হয়, anyway, তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে আ -5 -7 বিন্দু। আর আমরা এখানে বলতে পারি 4 কে বিন্দু। 4 কে বিন্দু। ওকে। এবার আসো আমরা এই বিন্দুটার নাম আমরা বললাম যে হচ্ছে এটাকে বললাম A, হুম? আর এই বিন্দুটাকে বলছি আমরা B। আবার আমরা এখান থেকে এই জায়গাটাকে বললাম আমরা সি। তাহলে এখন দেখো আমরা যদি বিন্দুটা যদি চিহ্নিত করি এই বিন্দুটা, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত হয়? 4। আর এখান থেকে এই দূরত্বটা কত হয়? কে। ওকে। শর্তটা হচ্ছে যে আমাদের যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা কি ছিল? শর্তটা ছিল এই -5 -7 বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব যতটুকু, আবার এক্স অক্ষ থেকেও এই বিন্দুর দূরত্ব ঠিক ততটুকু। তাহলে কি আমরা সেই অনুসারে কি বলতে পারি না যে আমরা কি সেই অনুসারে কি বলতে পারবো না যে হচ্ছে এখানে এবি ইকুয়াল বিসি বলা যায় কি? অবশ্যই কিন্তু বলা যায়। এবি ইকুয়াল টু বিসি আমরা কিন্তু এখানে বলতে পারি। হ্যাঁ? তাহলে এবি ইকুয়াল টু বিসি যদি হয়, তাহলে এখন দেখো তো আমরা যদি এখানে আ দেখো বিসি এর দূরত্বটা কত? বিসি এর দূরত্ব কত হচ্ছে কে? আর এবি এর দূরত্ব তুমি ২ টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা না? অবশ্যই কিন্তু পারবা। ২ টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করো তাহলে এ এবং বি বিন্দুর দূরত্ব তুমি কিন্তু খুব সহজে বের করতে পারছো, হ্যাঁ? রুট অফ আর -5 -4 ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস পটিদ্বয়ের অন্তরের বর্গ।
-7 - k হোল স্কয়ার ইকুয়াল। আচ্ছা, বিসি এর দৈর্ঘ্য কত বলো তো? বিসি এর দৈর্ঘ্য হচ্ছে কে। আচ্ছা, বিসি এর দৈর্ঘ্য কে হলো। তাহলে আশা করা যায় এখান থেকে তুমি খুব সহজেই এখান থেকে তুমি কে এর মান বের করতে পারবে। আমার মনে হয় আর হচ্ছে দেখানো লাগবে না, হ্যাঁ? যে এই জায়গা থেকে আমরা কে এর মান কিভাবে বের করলাম। তাহলে এখন দেখো আমাদের মোটামুটি এই যে অঙ্কটা আমরা করলাম, তো এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো যে এই অঙ্কটা কিভাবে আমাদের করতে হবে। আচ্ছা, তাহলে আশা করা যায় এই অঙ্কটা তোমরা সবাই পারবা। তো আমরা নতুন আরেকটা অঙ্ক করে ফেলি। এরপরে আরেকটা যে অঙ্কটা ছিল সে অঙ্কটাতে বলা হচ্ছে কোনো বিন্দুর ভুজ ২ এবং 2, 4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব ৩ একক হলে কোটি নির্ণয় করো। হ্যাঁ? একটা বিন্দু আছে, মনে করো আমরা বিন্দুটাকে বললাম, অঙ্কটা একটু তুলে নিও খাতায়, যে কোনো বিন্দুর ভুজ ২, হুম? কোনো বিন্দুর ভুজ ২ এবং 2, 4 থেকে বিন্দুটির দূরত্ব 3 কে একক, সরি, 2, 4 বিন্দু থেকে, আমি ভুল বললাম। আবার বলছি, কোনো বিন্দুর ভুজ ২ এবং 2, 4 থেকে বিন্দুটির দূরত্ব ৩ একক হলে কোটি নির্ণয় করো। এনিওয়ে, তো আমরা ধরে নিলাম একটা বিন্দু, যে বিন্দুর ভুজ হচ্ছে ২। তো ভুজ যদি ২ হয় তাহলে কোটি কত? আমরা ধরে নিলাম, এক্সাম্পল হিসেবে ধরলাম যে কোটি y। হুম? কোন বিন্দুর ভুজ ২, তো তার কোটি আমরা ধরে নিলাম y, তাহলে বিন্দুটা A হলো হচ্ছে 2y। তো এই একটা বিন্দু, এরপর আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা হচ্ছে 2, 4। 2, 4 আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে। এখন বলছে যে একটা বিন্দু রয়েছে যে বিন্দুর ভুজ ২, কোটি কত সেটা বলেনি, হ্যাঁ? বলেছে একটা বিন্দু আছে যে বিন্দুর ভুজ হচ্ছে ২ এবং আরেকটা বিন্দু রয়েছে 2, 4। এই দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে ৩ একক। প্রশ্নে এটাই বোঝাতে চাচ্ছে, হ্যাঁ? তাহলে এখন তাই যদি হয় তাহলে y এর মান কত? তাহলে তো তোমাকে কি করতে হবে? এই বিন্দুটাকে যদি ২ বলো, খুব সহজ অঙ্কটা। বলছে এই একটা বিন্দু আছে যে বিন্দুর ভুজ ২, আরেকটা বিন্দু রয়েছে 2, 4। তাহলে এখন এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ৩ হলে y এর মান কত? খুব সহজ, তোমাকে কি করতে হবে? যে প্রশ্নে দেওয়া আছে ab = ৩। ab = ৩। এখন তোমাকে এই জাস্ট দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা এপ্লাই করতে হবে। আর b এর মান ab এর মান কত? ৩। এটা বসাতে হবে। বসালে ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। আমার মনে হয় না এই অঙ্কটা পুরোপুরি আমার করানো দরকার আছে। এনিওয়ে, এর পরের অঙ্কটা সেম করতে পারবা। উম এর এরপরে আরেকটা অঙ্ক তোমাদের দেওয়া ছিল, সেটা হচ্ছে একটি সরলরেখাংশের দৈর্ঘ্য হচ্ছে ৫ একক এবং তার একটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 2 - 2, অপর প্রান্তবিন্দুর ভুজ 5 হলে তার কোটি নির্ণয় করো। এর পরের যে অঙ্কটা ছিল, আশা করি আমার বলার সাথে, সাথে অঙ্কটা তুলে নিতে পারছো। আ এর পরের অঙ্কটা ছিল হচ্ছে এরকম যে একটা সরলরেখা আছে, হুম? একটি সরলরেখার দৈর্ঘ্য দেওয়া আছে ৫। সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে ৫। একটা সরলরেখা যার দৈর্ঘ্য হলো ৫। এখন এই সরলরেখার, আমাকে বলেছে যে এই সরলরেখার একটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, অঙ্কটা কিন্তু আমি আবারও বলছি, একটি সরলরেখাংশের দৈর্ঘ্য ৫ একক এবং তার একটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 2 - 2, অপর প্রান্তবিন্দুর ভুজ ৫ হলে কোটি নির্ণয় করো। তার মানে এই একটা সরলরেখা, আমরা নাম দিলাম মনে করো সরলরেখার। আমরা বললাম AB একটা সরলরেখা। তো যার দৈর্ঘ্য হলো ৫, তো এই সরলরেখার একটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হলো 2 - 2। তো আমরা এক্সাম্পল হিসেবে বললাম এই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 - 2। অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া, অপর প্রান্তবিন্দুর ভুজ দেওয়া আছে ৫, কোটি কিন্তু দেওয়া নাই। জাস্ট তোমাকে কোটিটা বের করতে বলছে। আমরা ধরে নিলাম কোটি সমান y, আগের অঙ্কটার মতো, হ্যাঁ? যে AB সমান দেওয়া আছে ৫, AB সমান দেওয়া আছে ৫, তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে একটা আননোন থাকবে y, খুব সহজে বের করতে পারবা। আমার মনে হয় না দেখাতে হবে অঙ্কটা পুরোপুরি। এনিওয়ে, এরপরে তোমাদের বেশ কিছু হচ্ছে অঙ্ক ছিল, যে দেখাও যে, এর পরের যে অঙ্কটা ছিল, যে ৩ টা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা দিয়ে বলেছে যে দেখাও যে ৩ টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত, হ্যাঁ? তো এই অঙ্কটা আমি পরে করাবো, মানে আজকেই করাবো, কিন্তু পরে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যেই নিয়ম রয়েছে, ওই নিয়মটা শেখানোর পরে। যে সরলরেখা, আ বিন্দু ৩ টা একই সরলরেখার উপর অবস্থিত। কারণ ওটা শিখলে একটু ভালো হয়। হুম? ৩ টা বিন্দু, আ
পরপর ৩টা অঙ্ক এরকমই ছিল। সরি, পরপর ২টা অঙ্ক এরকমই ছিল। তো এরপরের যেই টাইপের অঙ্ক তোমাদের করতে দিয়েছিল সেটা হচ্ছে আ যে বিভিন্ন বিন্দুগুলা দেওয়া আছে। বিন্দুগুলা দেওয়ার পর তোমাকে বের করতে বলেছে যে মানে তোমাকে আ এটা কোন ক্ষেত্র হয় সেটা বের করতে বলেছে। যে হচ্ছে আ দেখাতে বলেছে তোমাকে ৩ টা বিন্দু দিয়ে যে এই, এই ৩ টা বিন্দু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। হ্যাঁ? আবার হচ্ছে ৪ টা বিন্দু দিয়ে তোমাকে বলেছে যে দেখাও যে এটি একটা আয়তক্ষেত্র নির্দেশ করে। আবার ৪ টা বিন্দু দিয়ে তোমাকে বলেছে দেখাও যে একটি বর্গক্ষেত্র নির্দেশ করে। তো এইগুলা মনে হয় পারবা। কি করতে হবে? হ্যাঁ? জাস্ট আমি ৩ টা বিন্দু দিয়ে বলি। মনে করো যে ৩ টা বিন্দু দেওয়া আছে। উদাহরণ হিসেবে বলছি, কোন অঙ্কের জন্য না। ১, ২ একটা বিন্দু, হুম? তারপর ৪, ৩ একটা বিন্দু। এরপর মনে করো 2, -1 একটা বিন্দু। এখন তোমাকে উদাহরণ হিসেবে বলছি। আমি কিন্তু কোন অঙ্ক নিইনি। জাস্ট একটা আনুমানিক অনুসারে ৩ টা বিন্দু নিলাম। এখন এই ৩ টা বিন্দু নিয়ে তোমাকে বলেছে যে হচ্ছে এই ৩ টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ? বা তোমাকে বলতে পারে যে এই ৩ টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ দেখাও যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তখন তোমাকে কি করতে হবে? নাম দিতে হবে A, তারপর এর নাম দিতে হবে B, তারপর এর নাম দিতে হবে C। তুমি নামগুলা দিয়ে দাও। এখন তোমাকে কি করতে হবে? ত্রিভুজের বা আনুমানিক অনুসারে একটা ত্রিভুজ আঁকো। তোমার ইচ্ছা মতো একটা ত্রিভুজ আঁকো। A, B, C নাও। তো আনুমানিক অনুসারে ত্রিভুজ এঁকে তুমি এই ত্রিভুজের বাহু দৈর্ঘ্যগুলো বের করো। AB দৈর্ঘ্য বের করো। ২ টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আশা করি পারো। BC বাহুর দৈর্ঘ্য বের করো। AC বাহুর দৈর্ঘ্য বের করো। দৈর্ঘ্য বের করার পর তুমি দেখো যে এই ত্রিভুজের যেকোনো ২ টি বাহু সমান কিনা। আমরা মানে আমি যে শর্তগুলো বলেছিলাম সেই শর্তের সাথে একটু মিলাও। হ্যাঁ, আমি দেখছি যে উদাহরণ হিসেবে মনে করে দেখলাম যে হ্যাঁ, এর ২ টি বাহু সমান, AB এবং AC সমান। তার মানে আমরা এটা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে দেখো যে এই ত্রিভুজটা পিথাগোরাসের উপপাদ্যটাকে মানে কিনা। AB স্কয়ারের সরি হচ্ছে আ BC স্কয়ারের যে ভ্যালু হয় আর AB স্কয়ার প্লাস AC স্কয়ারের সেম ভ্যালু হয় কিনা? যদি হয় তাহলে আমরা কি বলতে পারবো? মনে করো BC স্কয়ারের যে মানটা আসছে AB স্কয়ার প্লাস AC স্কয়ারের সেম মান আসছে। তাহলে আমরা কি বলতে পারবো? BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস AC স্কয়ার। তার মানে আমরা বলতে পারবো একটি সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি এই অঙ্কগুলো পারবা। এই শর্তের যে অঙ্কগুলো আছে এগুলো পারবা। আমার মনে হয় করানো লাগবে না। এনিওয়ে, এখানে আরো একটা কঠিন অঙ্ক ছিল। আমরা সেই অঙ্কটা একটু দেখে ফেলি যে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। যদি এর দূরত্ব 4, 3 বিন্দু থেকে √10 একক হয়, তবে বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4, 3 বিন্দু থেকে √10 হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এই অঙ্কটা আমরা একটু করে ফেলি যে বলছে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তো আমরা ধরে নিলাম যে দেখো বলেছে কোটি ভুজের দ্বিগুণ। তাহলে আমরা ভুজ যদি ধরি x, একটা বিন্দুর ভুজকে যদি ধরি x, তাহলে কোটি হবে কত? বলেছে যে কোটি হবে ভুজের দ্বিগুণ। বুঝো ব্যাপারটা? কোটি হবে ভুজের দ্বিগুণ। তাহলে ভুজ যদি হয় x তাহলে কোটি হবে কত? ভুজের দ্বিগুণ। তার মানে 2x। আশা করি বুঝছো ব্যাপারটা। যে কোটি হবে x, সরি আমরা ভুজ বললাম x, তাহলে প্রশ্নে বলেছে কোটি হবে ভুজের দ্বিগুণ। তাহলে ভুজ x, x এর দ্বিগুণ। কোটি y সমান ভুজ x এর দ্বিগুণ। আশা করি বুঝছো ভালো করে। তাহলে বিন্দুটা হলো কত? x, 2x। এনিওয়ে, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, তো আমরা বিন্দুটা বললাম এটা, তো ধরি বিন্দুটা হচ্ছে A। এরপর বলেছে যদি এর দূরত্ব 4, 3 বিন্দু থেকে √10 হয়। 4, 3 একটা বিন্দু আছে, আমরা বললাম এটা B বিন্দু। 4, 3 বিন্দু থেকে √10 হয়, তবে বিন্দুটি নির্ণয় করো। এই বিন্দুটি বের করতে বলেছে। দ্যাট মিনস এই বিন্দু থেকে এই বিন্দু থেকে B বিন্দু দূরত্ব যদি √10 হয়, তবে এই বিন্দুটা বের করতে বলেছে। খুব সহজ। AB সমান প্রশ্নে দেওয়া আছে √10। হুম, জাস্ট এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা বসাতে হবে। বসালে শুধু একটা আননোন থাকবে x। তখন তুমি x এর মানটা খুব সহজে বের করতে পারো। খুব সহজ অঙ্ক আরকি। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই সহজ। এনিওয়ে, আম এরপর আরো একটা অঙ্ক ছিল x অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু P হতে
1, 2 ও 4, 5 বিন্দু দুটি দূরত্ব সমান হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। হুম। আচ্ছা, তো আমরা এই অঙ্কটা একটু দেখে ফেলি। এটাও একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে। আমি এটাও একটু করিয়ে দিই। বলছে এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু পি। তো আমরা একটা আ স্থানাঙ্ক ড্র করি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। প্রশ্নে বলছে এক্স অক্ষের উপর একটি বিন্দু অবস্থিত আছে। এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু পি। তো এই পুরো এক্স অক্ষের উপর কোথাও না কোথাও একটা বিন্দু অবস্থিত আছে যার যে বিন্দুটার বলা হচ্ছে নাম হলো পি। তো প্রশ্ন বলছে প্রশ্নটাকে তুলে নাও। এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু পি হতে 1, 2 ও 4, 5 বিন্দু দুইটির দূরত্ব সমান হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এক্স অক্ষের উপর একটা বিন্দু রয়েছে। তো সেই বিন্দু হতে 1, 2 এবং 4, 5 বিন্দু দূরত্ব সমান। তাহলে আগে আমরা 1, 2 এবং 4, 5 বিন্দুটি চিহ্নিত করি। উদাহরণ হিসেবে আমরা মনে করি চিহ্নিত করলাম 1, 2 বিন্দু। এই বললাম 1 আর এই বললাম 2। আমরা বললাম যে 1, 2 বিন্দু এখানে। আরেকটা রয়েছে হলো 4, 5 বিন্দু। তাহলে আমরা বললাম যে এই হচ্ছে 4 আর এই হচ্ছে 5। তো বললাম যে 4, 5 বিন্দুটা এখানে। আমরা নাম দিই। এটা হচ্ছে 1, 2 বিন্দু এবং এর নাম দিলাম A। হুম? আরেকটা বললাম B বিন্দু, সেটা হচ্ছে 4, 5। 4, 5। তো আমাকে প্রশ্নে বলেছে এক্স অক্ষের উপর একটা বিন্দু হচ্ছে P। তো P বিন্দু থেকে এই 1, 2 বিন্দু এবং 4, 5 বিন্দু দূরত্ব সমান। তার মানে P বিন্দু এমন একটা জায়গা হবে, মনে করো এটা হলো P বিন্দু। এটা মনে করো P বিন্দু। P বিন্দু এমন একটা জায়গায় অবস্থিত আছে যে P বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু হবে, আবার P বিন্দু থেকে B বিন্দুর দূরত্ব ততটুকু। দ্যাট মিনস আ AP ইকুয়াল BP। আশা করি বুঝছো জিনিসটা। যে প্রশ্নে বলেছে যে আ এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু, এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু, ওই বিন্দুটা থেকে 1, 2 বিন্দুর দূরত্ব যতটুকু, আবার 4, 5 বিন্দুর দূরত্ব ঠিক ততটুকু। প্রশ্ন হয়তো বা এতটা ক্লিয়ারলি বলেনি, জাস্ট সিম্পলি বলেছে যে এক্স অক্ষের উপর একটি বিন্দু P হতে এই বিন্দু 1, 2 বিন্দু এবং 4, 5 বিন্দু দূরত্ব সমান। তো সেটা যদি ক্লিয়ারলি যদি আমরা বুঝতে চাই তাহলে এক্স অক্ষের উপর একটা বিন্দু হচ্ছে P, P হতে 1, 2 বিন্দুর দূরত্ব যতটুকু, আবার ওই P বিন্দু হতে 4, 5 বিন্দু দূরত্ব ঠিক ততটুকু। তাহলে সেই অনুসারে আমরা P বিন্দুটাকে আমরা বলতে পারি কোথায় অবস্থিত? এই যে এখানে আনুমানিক অনুসারে। যেন চোখের আন্দাজে বুঝতে পারি যে P থেকে AP এবং BP যেন সমান হয়। আমরা বললাম যে আনুমানিক অনুসারে P বিন্দুর অবস্থিত এখানে। তাহলে দেখো প্রশ্নে বলেছে P বিন্দু কোন অক্ষের উপর অবস্থিত? X অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, X অক্ষের উপর দেখো বিন্দুটা যদি X অক্ষের উপর এখানে যদি অবস্থিত হয়, তাহলে এর ভুজ থাকবে। কিন্তু কোটি কি থাকবে? কোটি থাকবে না। কারণ কোটি থাকতে হলে উপরেও যেতে হয়, উপরে যেতে হবে, নাই নিচে আসতে হবে। কিন্তু এই বিন্দুটা তো সরাসরি X অক্ষের উপর আছে। তার মানে কি উপরে নিচে কি গেছে? যায়নি। হ্যাঁ, আবার আমরা মুখস্থের মতো মনে রাখতে পারি X অক্ষের উপর যদি কোনো বিন্দু অবস্থিত থাকে তাহলে তার কোটির মান হবে 0। আর Y অক্ষের উপরে যদি কোনো বিন্দু অবস্থিত থাকে তার ভুজের মান হবে 0। ঠিক আছে? এনিওয়ে, তাহলে আমরা ধরলাম এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হলো x। যদি x যদি হয় তাহলে আমরা এই P বিন্দুটাকে আমরা কি বলতে পারি? P বিন্দুটাকে আমরা বলতে পারি x। দেখো y অক্ষের দিকে ওপরে বা নিচে কোনো দিকে যায়নি। তার মানে কি 0। আবার আমরা মুখস্থের মধ্যে বলতে পারি x অক্ষের উপর কোনো বিন্দুর কোটি 0। তাই আমরা 0 লিখলাম। আশা করি বুঝছো জিনিসটা। তাহলে এখন আমাদের কি কাজ? আমাদের শর্ত হচ্ছে AP ইকুয়াল BP। হ্যাঁ? AP ইকুয়াল BP, অর্থাৎ আ এখান থেকে এই দূরত্বটা যতটুকু হবে এখান থেকে এই দূরত্বটি ঠিক ততটুকু হবে। এখন কিছুই না, তোমাকে জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করতে হবে, ফর্মুলা বসাতে হবে, বা এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, এপি এর মান বের করতে হবে, পার করে বিপি এর মান বের করতে হবে। করলে দেখবে একটা অজানা থাকবে এক্স। এক্স এর মান খুব সহজে বের করতে পারবে। আমার মনে হয় না পুরোপুরি দেখাতে হবে। এনিওয়ে, তো মোটামুটি আমাদের যে অঙ্কগুলো দেয়া ছিল সবগুলাই মোটামুটি আমি একটু টাচ করে গেলাম যেন তোমাদের বুঝতে কোথাও সমস্যা না হয়। হুম? তো এখন আমরা একটু নতুন কনসেপ্ট দেখব যে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে করতে হয়।
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কগুলো আমরা একটু দেখবো, খুব ইম্পর্টেন্ট। এই স্থানাঙ্ক থেকে যদি অঙ্ক আসে তাহলে আসার মতো সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক। তো নির্ণায়কের একটা ফর্মুলা আসবে, যেই ফর্মুলাটা ব্যাখ্যা করার জন্য নির্ণায়কের ব্যাখ্যা করতে হবে, নির্ণায়ক নামক একটা চ্যাপ্টারে ব্যাখ্যা করতে হবে। যেহেতু আমরা বীজগণিতের মধ্যে নাই, আমরা জ্যামিতির মধ্যে আছি, তাই আমি এই ফর্মুলাটা আসলো কিভাবে সেই ব্যাখ্যাটা আমি করব না। এটা আমি সরাসরি তোমাদের একটু মনে রাখতে বলবো, কারণ না হলে আমাকে আবার একটু নির্ণায়কের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে হবে, যেটা আমি এখন করতে যাচ্ছি না। নির্ণায়ক চ্যাপ্টার যখন বীজগণিতে করবো তখন করবো ইনশাল্লাহ। তাহলে আমরা মনে করো তিনটা বিন্দু নিলাম। আমরা মনে করো তিনটা বিন্দু নিলাম। এই একটা বিন্দু নিলাম, বিন্দুটাকে বললাম মনে করো যে হচ্ছে x1, আবার y1 একটা বিন্দু। এরপরে বি একটা বিন্দু নিলাম, x2, y2। এরপরে আমরা সি একটা বিন্দু নিলাম, সি একটা বিন্দু নিলাম, x3, y3। ওকে, তো এই তিনটা বিন্দু মনে করো আমরা এখানে নিলাম। তো এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো ত্রিভুজটা কেমন হতে পারে উদাহরণ হিসেবে বলছি, মনে করো ত্রিভুজটা এমন হলো যে এক্সাম্পল হিসেবে বলছে, এই একটা এই আসলো আর এই আসলো। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রে কি বললাম আমরা, এখানে হচ্ছে এ বললাম, উদাহরণ হিসেবে বলছি, এটাকে বললাম বি আর এটাকে বললাম সি। ওকে, তাহলে এই বিসি একটা ত্রিভুজ হলো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা ফর্মুলাই রয়েছে। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু, আমি একটু আগে একটু লিখে নিই, লিখে তারপর একটু তোমাদের দেখাই। x1, y1, সরি, হ্যাঁ ঠিক আছে, 1 বাই x2, y2, 1। এরপর হচ্ছে x3, y3, 1। এটাই হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজ এবিসি এর বাংলা একটু লিখে রাখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, আমার এখানে জায়গা নেই বলে আমি লিখতে পারলাম না, নাহলে আবার এটা মশা লাগবে, হাফ ইন্টু, কি করতে হবে কিছুই না, জাস্ট বিন্দুটা প্রথম প্রথম বিন্দুটা বসাতে হবে x1, y1, তারপর একটা 1। তারপর দ্বিতীয় বিন্দুটা বসাতে হবে x2, y2, তারপর একটা 1। তারপর তৃতীয় বিন্দুটা বসাতে হবে x3, y3, তারপর একটা 1 হয়ে যাবে। কিন্তু জাস্ট এতটুকু বসালেই যথেষ্ট। হ্যাঁ, আবার বলছি, এতটুকু বসালেই যথেষ্ট। যে প্রথমে আমরা কি করবো, হাফ ইন্টু একটা নির্ণায়ক চিহ্ন দিয়ে প্রথম বিন্দুটা বসাবো x1, y1, তারপর একটা 1, x2, y2, তারপর একটা 1, x3, y3, তারপর একটা 1। এনিওয়ে, আশা করি বুঝছো জিনিসটা, যে কিভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। এর পরে ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটর ইউজ করে করব। এরপরে ক্যালকুলেশনটা ক্যালকুলেটর ইউজ করে করব। তো ক্যালকুলেটর ইউজ করে কিভাবে করব সেটা আমি একটু আমার ফোন থেকে সরাসরি ভিডিও করে দেখাবো। আমি এখানে কম্পিউটার স্ক্রিনে দেখাতে পাচ্ছি না, আমি ফোন থেকে সরাসরি এই জিনিসটা ভিডিও করে দেখাবো। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। তো মানে এতটুকু জেনে রাখো, এটা খুব সহজে ক্যালকুলেটর ইউজ করে এখানে করে ফেলা যায়। এটার জন্য আহামরি খুব বেশি ক্যালকুলেশন করতে হয় না, তোমার বইতে হয়তো অনেক বড় ক্যালকুলেশন করা আছে, বাট এটা আমরা সরাসরি একদম হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে করে ফেলবো। তো আমরা একটা উদাহরণ দিই। হ্যাঁ, তো আবার এখানে একটা কথা আছে, আমরা বিন্দুগুলো কি, যেমন দেখো এই বিন্দু বসিয়েছে আগে, তারপর বি বিন্দু বসিয়েছে আগে, তারপর সি বিন্দু বসিয়েছে আগে, এরকম কি ইচ্ছা মতো বসাবো বিন্দুগুলা? না, ইচ্ছা মতো না, তোমাকে কোঅর্ডিনেট অনুসারে বসাতে হবে।
কোঅর্ডিনেট অনুসারে বসাবে। আমরা একদম আমরা জ্যামিতির একদম প্রথম ক্লাসে শিখেছিলাম যে কোন বিন্দুটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত সেটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে জেনেছিলাম। তো সেই কনসেপ্টটা এখন এখানে দরকার হবে। তো আমরা কিভাবে বসাবো? আমরা একটা অঙ্কের এক্সাম্পল নিয়ে আরকি ব্যাপারটা বলি। হুম? আমরা একটা অঙ্কের এক্সাম্পল নিই। আ তো মনে করো আমরা একটা অঙ্ক নিলাম। এরকম যে হচ্ছে একটা বিন্দু মনে করে দেওয়া আছে। হুম, -4 -7 এরপর একটা বিন্দু মনে করে দেওয়া আছে 1 2 উদাহরণ হিসেবে বলছি কিন্তু আমি। এর এরপরে মনে করো আরেকটা বিন্দু দেওয়া আছে। এরপরে আরেকটা বিন্দু দেওয়া আছে মনে করো। সেটা হচ্ছে যে আ 4 6 4 6 ওকে। তো এই ৩ টা বিন্দু দিয়েছে। প্রশ্ন মনে করে তোমাকে বলেছে এই ৩ টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তোমাকে ১ম এ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কোঅর্ডিনেট অনুসারে তোমাকে বিন্দুগুলো বসাতে হবে। আমরা যে ফর্মুলা জেনেছিলাম, আমরা যেই ফর্মুলাটা জেনেছিলাম যে হচ্ছে ফর্মুলাটা ছিল হাফ ইনটু কি করতে হবে? ১ম এ একটা বিন্দু বসাতে হবে -4 -7 হুম? তারপর একটা 1 তারপরে 2nd বিন্দুটা বসাতে হবে, তারপর একটা 1 তারপর 3rd বিন্দুটা বসাতে হবে, তারপরে একটা 1 হ্যাঁ? এভাবে তুমি যদি করো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু ঠিকই আসবে। কিন্তু মাইনাস চিহ্ন আসবে। কখনো মাইনাস চিহ্ন আসতে পারে আবার কখনো প্লাস চিহ্ন আসতে পারে। বাট ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না। ক্ষেত্রফল পজিটিভ হয়। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফলটাকে যদি পজিটিভ এ যদি নিয়ে আসতে তুমি যদি এলোপাতাড়িভাবে যদি বিন্দু লেখো, হ্যাঁ? যে বা সিরিয়ালে যেরকম আছে সেরকমই যদি বিন্দু লেখো তাহলে কখনো বিন্দুটা পজিটিভ আসবে মানে তোমার ক্ষেত্রফলের মান পজিটিভ আসবে আবার কখনো নেগেটিভ আসবে। বাট ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, পজিটিভ হয়। তো তুমি যদি পজিটিভ মান যদি আনতে চাও তাহলে তোমাকে একটা আ কথা এপ্লাই করতে হবে। একটা থিম এপ্লাই করতে হবে এখানে সেটা কি কোঅর্ডিনেট। তোমাকে খাতায় চিত্র না আঁকলেও হবে। তুমি যদি বিন্দু দেখে যদি বুঝতে পারো যে কোনটা কোঅর্ডিনেট অবস্থিত তাহলে খুব সহজে হয়ে যাবে। বাট আমি একটু কোঅর্ডিনেট দিয়ে দেখাই। এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। আচ্ছা তো আমরা নাম দিব। আচ্ছা নাম পরে দিলাম। আচ্ছা বলো তো এই বিন্দুটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত? -4 -7 বিন্দুটা? -4 -7 বিন্দুটা অবস্থিত হচ্ছে 3rd কোঅর্ডিনেটে। -4 -7 এরপরে 1 2 আচ্ছা আমি এখানে একটু ভুল করেছি। হ্যাঁ? আমি এখানে একটু ভুল করেছি। আচ্ছা এটা আর এখানে না দেখাই। তো এখানে হচ্ছে আমি একটু ভুল লিখেছি। -1 2 হবে। ঠিক আছে? -1 2 আবারও বলছি -1 2 হবে এখানে। মাইনাস হবে। তাহলে দেখো -1 2 যদি হয় তাহলে সেই বিন্দুটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত? 2nd কোঅর্ডিনেটে অবস্থিত। -1 2 ঠিক আছে? -1 2 হবে। আচ্ছা এবার দেখো এই 4 6 বিন্দুটা কোন কোঅর্ডিনেটে অবস্থিত? 1st কোঅর্ডিনেটে অবস্থিত। 4 6 এখন দেখো আমরা এটা বললাম হচ্ছে -1 বিন্দু, এটাকে বললাম -4 -7 বিন্দু, এটাকে বললাম 4 6 বিন্দু। এখন এই ৩ টা বিন্দুর মাধ্যমে ত্রিভুজ গঠিত হচ্ছে। ঠিক আছে? অবশ্যই ত্রিভুজ গঠিত হতে পারে। বাট তুমি এই সূত্রে যে বিন্দুটা বসেছো সবার আগে কোন বিন্দু বসেছো? -4 -7 -4 -7 বসিয়েছো। এরপরে কোনটা বসেছো? -1 2 আচ্ছা এরপরে তুমি কোন দিকে গেছো? ক্লকওয়াইজ গেছো না অ্যান্টি ক্লকওয়াইজ গেছো? -1 -2 বিন্দুটা বসানোর জন্য তোমাকে এই জায়গা থেকে ঘড়ির কাঁটার দিকে যেতে হয়েছে না বিপরীত দিকে? ঘড়ির কাঁটার দিকে যেতে হয়েছে কিন্তু। এরপর আবার 4 6 বিন্দুটা বসানোর জন্য এখান থেকে কোন দিকে যেতে হয়েছে? ঘড়ির কাঁটার দিকে যেতে হয়েছে। যদি তুমি ঘড়ির কাঁটার দিকে যদি বিন্দুগুলো বসাও তাহলে ক্ষেত্রফলের মান আসবে নেগেটিভ। হ্যাঁ? ঘড়ির কাঁটার দিকে গেলে ক্ষেত্রফলের মান আসবে নেগেটিভ। কারণ আমরা জ্যামিতি সবকিছু করছি অ্যান্টি ক্লকওয়াইজ। এইজন্য তোমাকে বিন্দুগুলো বসাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেম অনুসারে। ঘড়ির কাঁটা বিপরীত দিক অনুসারে বসাতে হবে। ঠিক আছে? তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিক অনুসারে তুমি যদি বিন্দুটা বসাও তাহলে তোমার বিন্দুটা বসানো উচিত ছিল এরকম। তুমি ১ম এ সরি ১ম এ তুমি যেকোনো একটা বিন্দু বসাও এখানে তোমার ইচ্ছা তুমি যেকোনো একটা বসাতে পারো। বসালা তুমি -4 -7 ১ম এ যেটা তুমি সেটাই বসালা। -7 1
এর পরের বিন্দুটা বসানোর জন্য একটু কোঅর্ডিনেট চিন্তা করতে হবে। এটা আমরা বুঝতে পারছি এটা থার্ড কোঅর্ডিনেট। এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট। তো তুমি থার্ড কোঅর্ডিনেটের পরে যদি সেকেন্ড কোঅর্ডিনেটে যাও, তাহলে এটা বলো ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? ডেফিনিটলি কিন্তু ক্লকওয়াইজ হবে। বাট ক্লকওয়াইজ বসানো যাবে না। যেতে হবে কোথায়? অ্যান্টি ক্লকওয়াইজ। তো আবার 4, 6 বিন্দুটা দেখছি কোনটা? ফার্স্ট কোঅর্ডিনেটে। এখন তুমি -4, -7 এর পরে যদি ফার্স্ট কোঅর্ডিনেটে যাও, এই দিক থেকে যদি ফার্স্ট কোঅর্ডিনেটে যাও, তাহলে বলো তো এটা ঘড়ির কাঁটার দিকে হবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে? ডেফিনিটলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। এখন তুমি যদি বলো ভাই আমি ফার্স্ট কোঅর্ডিনেটে তো ঘড়ির কাঁটার দিকে ঘুরেও তো আসতে পারি। হ্যাঁ, তুমি ফার্স্ট কোঅর্ডিনেটে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এখান থেকে আসতে পারো। বাট যখনই তুমি থার্ড কোঅর্ডিনেট থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিক হয়ে যখন আসবা, তখন কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটে বিন্দুটা কিন্তু পড়ে যাবে। তখন কিন্তু তোমাকে সেকেন্ড কোঅর্ডিনেট বিন্দু বসানো লাগতো। বাট তুমি যদি এখান থেকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক হয়ে যদি যাও, তাহলে তুমি 4, 6 বিন্দুটা আগে পাবা। 1 -1 2 বিন্দুর আগে 4, 6 বিন্দুটা কিন্তু আগে পাবা। তো সেই দিক থেকে আমাকে যেতে হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেমে। 4 -4 -7 বিন্দু বসানোর পর অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাও, তাহলে তুমি কোন বিন্দুটা পাবা? 4, 6। তাই আমরা এখানে 4, 6 বিন্দুটা বসাবো। হ্যাঁ? অ্যান্টি ক্লকওয়াইজ সিস্টেম অনুসারে বিন্দুটা আমরা বসাবো। 1। এখন তুমি কোথায় গেছো এখান থেকে? এই জায়গা। আবার যদি তুমি এই 4, 6 থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসো তাহলে কোনটা আসে? -1, 2। ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে -1, 2 আসে। তো আমরা বসালাম -1, 2। তো এটা যদি তুমি ক্যালকুলেটর যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমার মান কিন্তু আবার নেগেটিভ আসবে না। তো আমি একটু এখান থেকে ক্যালকুলেটর ব্যবহার করে একটু তোমাদের বলে দিচ্ছি যে মানটা কত আসবে। আছে কত? -4, তারপর হচ্ছে -7, তারপর 1, তারপর আছে হলো 4, তারপর 6, তারপর 1, তারপর আছে হচ্ছে -1, 2, তারপর 1। তো ক্যালকুলেশন করলে এর ভ্যালুটা আসে হচ্ছে আ এর ভ্যালু আসছে হচ্ছে তোমার 16.5 বা 33/2, 33/2 এর ভ্যালু আসছে। সো অ্যান্সার এটাই। এটা একবারে ক্যালকুলেটর ব্যবহার করে করা যাবে। না হলে এই যে নির্ণায়কের মতো আর যে ১ম এ আমরা এর কাজ করব, তারপর আর গুণন করব, এর আর গুণ করব, তারপর আবার এর কাজ করব, তারপরে এর আর গুণন করব। এগুলো দরকার নাই। অনেক ঝামেলাপূর্ণ। ঠিক আছে? একবারে ক্যালকুলেটর ব্যবহার করে করা যাবে। তো আমি ক্যালকুলেটরে ওটা ভিডিও করে দেব। ঠিক আছে? না হলে আমি এখন এখানে স্ক্রিনে দেখালে তুমি বুঝবা না। অনেক ঝামেলা আরকি। এনিওয়ে, বুঝছো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব। হুম? তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেমটা আশা করি বুঝে গেছো। যে বিন্দুগুলো আমাদের বসাতে হবে কিভাবে? অ্যান্টিক্লকের সিস্টেম অনুসারে বসাতে হবে। ফার্স্টে আমরা দেখব যে মানে তোমার কোনো বুঝতে সমস্যা হবে না। যদি তুমি এই বিন্দুগুলো কোন কোণে অবস্থিত হবে সেটা যদি তুমি ধরতে পারো তখন আর তোমাকে চিত্র আঁকাতে হবে না। আরেকটা কথা একটু বলে রাখি, মনে করো প্রশ্নে বিন্দুগুলোর আগে নাম দিয়ে রাখছে A, B, হুম, তারপর C। এরকম মনে করো বিন্দুগুলোর আগে নাম দিয়ে রাখছে। তো নাম যদি দিয়ে রাখে ABC, এবার তোমাকে মনে করে বলেছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করো। তখন আর তোমাকে কোঅর্ডিনেট বিবেচনা করার দরকার নাই। তখন সরাসরি ওরা যেই সিরিয়ালে বসিয়ে রাখছে সেই সিরিয়ালে তুমি বসাও। ১ম এ A বিন্দু বসাও, তারপর B বিন্দু বসাও, তারপর C বিন্দু বসাও। কারণ নাম যদি দিয়ে রাখে তাহলে প্রশ্নে অটোমেটিক্যালি অ্যান্টিক্লকের সিস্টেম অনুসারে এটা বসানোই থাকবে। কারণ আমরা যেকোনো যখন জ্যামিতিক নামকরণ করি, তোমরা আগে ছোটবেলায় যখন উপপাদ্যগুলা করতা, হ্যাঁ? মনে করো একটা চতুর্ভুজ আঁকাচ্ছ। যেকোনো জ্যামিতিক ক্ষেত্রে আমরা যখন নামকরণ করি তুমি একটু আ বাচ্চাদের যে বইগুলো আছে ক্লাস 6, 7, 8, 9 এর যে বইগুলো আছে তাদের নাম সেই বইয়ের যে জ্যামিতির নামগুলো আছে উপপাদ্য বা সম্পাদ্য, সেই নামগুলো দেখবে অ্যান্টিগ্রুপের সিস্টেমে বসানো আছে। ১ম এ যদি এখানে A বলে, তারপর এখানে বলেছে B, তারপর এখানে বলেছে C, তারপর এখানে বলেছে D। A, B, C, D যাচ্ছে কিন্তু অ্যান্টিগ্রুপের সিস্টেমে, হ্যাঁ? বা যে একটা ত্রিভুজ আঁকাচ্ছ, ত্রিভুজের তোমার সেই ছোটবেলার উপপাদ্যগুলোর বইতে যদি দেখো A যদি এখানে দেয় তাহলে এই জায়গায় দেয় B, এখানে দেয় C, হ্যাঁ? অ্যান্টিগ্রুপের সিস্টেম অনুসারে কিন্তু বসায়। সো সেই দিক থেকে যখন নামই দেওয়া থাকবে A, B, C বিন্দুগুলার একটা নাম দেওয়া থাকবে তখন তোমাকে কোনো কোঅর্ডিনেট বিবেচনা না করে সরাসরি বিন্দুগুলা ১ম এ A বিন্দু, তারপর B বিন্দু, তারপর C বিন্দু সিরিয়াল অনুসারে বসাই দিবা। আর যদি নাম না দেওয়া থাকে শুধুমাত্র বিন্দুগুলা দেওয়া থাকে তখন তোমাকে কোঅর্ডিনেট বিবেচনা করে বসাতে হবে। ঠিক আছে? আশা করি বুঝছো জিনিসটা। এনিওয়ে, তো এবার আমরা সরাসরি একটা অঙ্কই দেখে ফেলি। হুম? খুব ইম্পোর্টেন্ট একটা অঙ্ক আমরা একটু দেখে ফেলি। যে অঙ্কটা বিভিন্ন পরীক্ষাতে বারবারই আসছে। আম বিন্দুটা হচ্ছে যে ABC ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা একটু খাতায় তুলে নাও। ABC ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা আচ্ছা আমি ১ মিনিট পরে আবার একটু হচ্ছে অঙ্কটা বোঝাচ্ছি। আমি একটু আমার একটু ব্যস্ততা রয়েছে। আমি ১ মিনিট পর আবার ব্যাক আসছি।